লার্ভাস পয়েন্ট বিচ ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ, সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটি যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে। মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রকৃতির সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে। আবারও ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবার শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে এলোকেশর, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের পানিতে স্নান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। অষ্টপুর জুড়ে চঞ্চল প্রাণ খোলা হাসি, ওষ্ঠ ছড়ানোর হাসি আজ নিস্তার নেই। পরনের স্কাই ব্লু কালারের লং ফ্লোরার প্রিন্টের গ্রাউন্ড টাকনু থেকে আরেকটু উপরে তুলে নিল। গ্রীবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে, ভেঙচি কেটে বলল, কেন? এটা ভিজে গেলে আরেকটা কিনে দিতে পারবেন না নাকি? অধর প্রসারিত করে হাসলো তাকবীর। সে এলিজাবেথের পিছনেই ওর জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এই সব কিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিত কিনে। এক অষ্টাদশীর সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মনে হয় উঠে চাঙ্গা আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গাউনের সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটি অনড়ভাবে খোলা, কোকড়া চুলগুলো উড়ছে এলোমেলোভাবে উত্তরের হাওয়াতে। চোখে একরাশ মুগ্ধতা, অধরে উজ্জ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটি গভীর, সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসলো তাকবীর, আপন মনে বিড়বিড় করলো, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখব বলে যদি পুরো বিষটা কিনে নিতে পারে, তবে কি সামান্য জামা কাপড় কিনতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বোকা রানী? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপাটে। বাকি সবকিছুর মতো এগুলো ভিতরেই চেপে রাখলো। কিছু বলার নেই ম্যাডাম। অকারণে খিলখিল করে হাসছে এলিজাবেথ, উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না। ভাগ্যিস আপনি জোর করেছিলেন। উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো। হাসির মাত্রা বাড়ে এলিজাবেথের। তাকবীর শুধু মন্ত্রমুগ্ধের দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা আসছে চাইছে না তার ভিতর থেকে, অভ্যন্তর থেকে বলছে চেয়ে থাক এভাবেই একগুঁয়ে দৃষ্টিতে। প্রশান্তির স্রোতে বইয়ে নে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভিতর থেকে। তাকবীর শতবার ডাকলেও দরজা খুলে না এলিজাবেথ। পরে সকালে উপায়ন্তর না পেয়ে তাকবীর হোটেল স্টাফের কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল, তারপরই জোর করে নিয়ে আসে এখানে তাকবীর। এলিজাবেথের কথায় সন্ধে ফিরে পায় তাকবীর। আপনার রুচি খুব ভালো। জোড়া কিঞ্চিত কুঁচকিয়ে ভাবলেশীনভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম। মুখ বাগায় এলিজাবেথ। পিছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। হাসছেন যে? ফিরে উৎসুক হয়ে জানতে চাইলো এলিজাবেথ। হাসি আটকে রাখে তাকবীর। কই না তো। ঢং। খুব পাকনা পাকনা কথা শিখেছো তো মেয়ে। আমি পেট থেকেই পাকনা হয়ে বের হয়েছি বলে সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। না কুচকায় তাকবীর।
এসব নিচ্ছে কেন? প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পার ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনে এগোতে থাকে। তাকবীরও জুতো জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। এলোকেশি, ছেলে মানুষই করো না, এগুলো ধারালো, হাত কেটে যেতে পারে। এতক্ষণে গিয়ে দাঁড়ায় এলিজাবেথ, গাল ফুলিয়ে পিছন ফিরে দু হাতে কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের কৃষ্ণ গহ্বরে গমগমে গলায় বলল, ছেলে মানুষই মানে আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন? খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবার ঘুরে ফিরে এলিজাবেথ। তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো, পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করে নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না, এগুলো রাখো, হাত কেটে যাবে। ভদ্র মেয়ের মতো কথা শুনলো এলিজাবেথ, ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি বাধ্যকতায়। তবে এবার করে বসলো আরেক কাণ্ড। চুল ছেড়ে দিয়ে দুই হাত ছড়িয়ে পাখির মতো ডানা মেলে দৌড়াতে থাকে। তপ্ত শ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পিছন পিছন। সমুদ্রের নরম বালুকা বেলায় দুজন প্রেমিক যুগল। দূরে ঢেউয়ের কলকল শব্দ, আকাশে পড়ন্ত সূর্যের সোনালি আভা। মেয়েটি হাত ছড়িয়ে উচ্ছল হাসিতে দৌড়ে চলেছে, যেন ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। তার খেলা লাল চুল বাতাসে উঠছে আর পায়ের কাছের বালুগুলো ছিটিয়ে দিচ্ছে। ছেলেটি তার ঠিক পিছনেই হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতে চাইছে। তাদের পদচারণায় বালুর উপর দাগ রেখে যায়, আর সেই দাগগুলো যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবার সেই পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামলো এলিজাবেথ, থামলো তাকবীর। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় হবে কবে? এখনো এত বাচ্চামো করে কেউ? এলিজাবেথ শুকনো ঢোক গিলে রুষ্ট গলায় বলে, আমি যথেষ্ট বড় হয়েছি। ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারতাম। এটা মানাতো না, বাচ্চারা চায়নি স্বামী স্ত্রীর হতে, ওরা ভাই বোন হচ্ছে ইচ্ছুক, তাই তো আমাদের কারোরই ঠিক সময়ে বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটে দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করলো যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ, পরিবর্তন হলো চেহারার রং, স্বর। আপনি জানেন আপনি আমার বিশ্বাসের ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন, ভালো মানুষ। আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর, দৃষ্টি স্থির, কণ্ঠে নমনীয়তা। এভাবে ঠিক এভাবেই একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন? ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর ঘুরে তাকালো উথাল পাতাল ঢেউয়ের সমুদ্রে। অভিব্যক্তি শূন্য, কণ্ঠে নেই প্রাণ, নিস্তব্ধভাবে আওড়ালো, ভাসিয়ে দিব নিজেকে, বিলীন হয়ে যাব বিচ্ছেদের দহনে। গা কেঁপে ওঠে এলিজাবেথের, খই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ঢোক গিলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো গিয়ে বসে। বিচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেদ চাদর বিছানো সাদা চিকচিকে বালিতে, তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলিয়ে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনেনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এগুলো তেমন খেয়াল করে দেখেনি, এখন দেখতে পেয়েই চোখ ছানা বড়া হয়ে যায়। ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন করলেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবারও বলল, আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তেই মনে হয় আগে থেকেই কত শখ করে সাজানো সব কিছু। নিঃশব্দে হাসে তাকবীর, হঠাৎ আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফিরা পিছিয়েছি তোমায় নিয়ে যাবো বলে। কর্ণপাত এড়ায় না এলিজাবেথের, চকিতে তাকবীরের দিকে ফিরে তাকালো, বাচ্চা সুলভ গলায় আবদার করলো, একটা গান শুনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর, তাল তুলে গিটারে, সাথে সুর দেয়, আজও হয় রিক্ত শাখায় উত্তরীরায় ঝরছে নিশিদিন, আসনি দহনে হাওয়া গজলো হাওয়া মৌমাছি বিভোল, আসনি দহনে হাওয়া গজলো হাওয়া মৌমাছি বিভোল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল। মুগ্ধতায় ধাঁধিয়ে যায় এলিজাবেথের অন্তঃকরণ, দুহাতে তালি দিতে থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা।
পেরিয়ে গেল আরও কিছু মুহূর্ত অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে। হঠাৎ ভেসে আসলো তাকবীরের গদগদে গলা। এই এক্ষুনি চুলে বাঁধো। এলিজাবেথ জুস খাচ্ছিল। ওর সামনের চুলগুলো প্রিন্টেস্টিক ক্লক ক্লিপার দিয়ে আটকানো ছিল, তাও বাতাসের তোড়ে এলোমেলো ভাবে উঠছিল অবাধ্যকতার পরিচয় দিয়ে। এলিজাবেথ ঠোঁট ভেঙে তাকবীরের দিকে তাকালো, চুপসানো গলায় বলল, কেন? তাকবীরের তৎক্ষণাৎ জবাব, এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে তো ভিতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ, মাথা নিচু করে ফেলে। পার হলো কিছু মুহূর্ত নীরবে। তাকবীর শুধু তাকিয়েই থাকে। আপনি যে এভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন, ক্লান্ত হন না? হাঁটুতে কুনোই ঠেকিয়ে গালের নিচে হাত রাখা অবস্থায় বসা ছিল তাকবীর। সেইভাবেই উত্তর দিল, চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলেও মন ক্লান্ত হয় না। একটা গম্ভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সেই মুহূর্তে মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলেছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্য ও শক্তি দেয়। অনুভূতিটি হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শুদ্ধতার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে, প্রতি ক্ষণে ক্ষণে। এভাবেই তাকবীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসলো তাকবীর, গম্ভীর স্বরে জানতে চাইল। মন কেন? এলিজাবেথের কণ্ঠে আকুলতায় ঠাসা, সাবেগে আওড়ালো, আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনো বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধে হুঁশিয়ার। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পিছন পিছন এলিজাবেথও উঠে দাঁড়ায়। তাকবীরের কপালে ভাঁজ সুকঞ্চিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো, চিন্তিত ভাব। চারটি বড় বড় ফ্রিগেট বোট এদিকেই আসছে। তাকবীর এলিজাবেথকে নিজের আড়াল করে নিল। তাকবীর এলিজাবেথকে নিজের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বীজটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য, সুতরাং কোনো পর্যটকের আসার সম্ভাবনা একেবারেই নগ্ন। ভাবনার ভিতরই ফ্রিগেট বোটটি এসে পাড়ে থামে। মুহূর্তের মধ্যেই এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে ওদের দিকেই তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে উঠে এলিজাবেথের, খামচে ধরে তাকবীরের শার্ট। তাকবীর এলিজাবেথকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে গেল সামনে, যেন যান্ত্রিক মেশিন সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু হয়েছে। চোখের পলকে দুজনকে বালির উপর শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলে একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ আসে। তাকবীর প্রতিবার তার দৃঢ়তাকে ঢালের মতো ব্যবহার করছে। সাদা ঝকঝকে বালির রং পরিবর্তিত হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবুও পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধতায় ছেয়ে যায়, চিনতে পারছে না এই তাকবীরকে। এক অন্য তাকবীর, সমুদ্রের হিংস্র এবং চোখের সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়ে ছিল রিচার্ড আর লুকাস। ইতালি ব্যাক করছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখ মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। তাজ্জব বুনে যায় লুকাস, পিছন থেকে চেঁচালো, বস কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ, এই একটা শব্দ উচ্চারণ করলো রিচার্ড। শোনা মাত্র লুকাস নিজেও অ্যালার্ট হয়ে যায়, নিজের কাজে বেরিয়ে পড়লো। হঠাৎ পিছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতে ফিরে তাকবীর যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ আনে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথায় কুকরিয়ে নাক মুখ কুঁচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যে অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাই অধিকের সাথে লড়াই করেছে। তাকবীর তাকালো এলিজাবেথের ব্যথাতুর মুখে, পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকষ কালো চোখে ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাচের বোতল তুলে নিল তাকবীর। অতঃপর হাঁটুতে এক বাড়ির মাধ্যমে ঠিক
মাঝ বরাবর ভেঙে ফেলল। ভাঙা বোতলের অংশ তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে দ্রুত ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে। চামড়া ভেদ করে কাঁচের সরু অংশ মাংসে বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। ভিতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। কই মাছের প্রাণ এত সহজে মরে না। আহত ঘাতকরা আবারও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে আবারও। 5-6 জন ঘিরে ধরল ওদের। তাকবীর কৌশল এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবিলা করতে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ পিছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ দুহাতে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। আহ! কোনো রকম যন্ত্রণা অনুভব না হওয়ায় কাঁপা কাঁপা হাতগুলো মুখ থেকে সরায় এলিজাবেথ। চোখ তুলে তাকাতেই সামনের দৃশ্য অবলোকন হলে গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটি নিজের হাতে চেপে ধরে রেখে গলগলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সামনের ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর। আবারও তেড়ে আসে এক ধরাশায়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাতই আসছে শুধু এলিজাবেথের উপর। পিছন থেকে আরেকজন ছুরি নিয়ে দৌড়ে আসছে এলিজাবেথের দিকে। তাকবীর এক টান এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বিঁধে তাকবীরের বাহুতে। রক্তে ভিজে যায় সমস্ত শার্ট। তবুও দুর্বল হয় না তাকবীর, লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীবা বেয়ে বেয়ে লাল তরল ঝরতে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতেই। এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভূত হচ্ছে। চোখের যন্ত্রণা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গলিয়ে গলিতে রক্ত ঝরতে থাকে এলিজাবেথের। নিজের রক্ত তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীর ওকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসছে যেন। শরীর ছেড়ে যায় এলিজাবেথ তাকবীরের বৃক্ষপটে। নিজের শরীরেরও এস্তো হারাতে থাকে তাকবীর। অসাড় হয়ে আসে সর্বাঙ্গ। লুটিয়ে পড়ে দুজনেই। ঘাতকরা তখনও একের পর এক আঘাত করতেই থাকে তাদের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করছে ঘাতকরা। চোখের সামনে সবকিছু আধার হতে থাকে। নিভে আসে চোখের পাপড়ি জোড়া। পেছন হতে সূর্য ডুবতে থাকে। পেছনে সূর্য ডুবতে থাকে আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে যে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সহসায় মিলে যায় চোখের পাপড়ি জোড়া তাকবীরের। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে ওঠে। সমুদ্রের পাড়ে বাতাসের তীব্র গর্জন ঢেউয়ের তালে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশে সূর্য স্বর্ণালী আভা ছড়িয়ে নিচ্ছে আর সমুদ্রের জল যেন তার প্রতিফলন হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকেই আসছে। পাইলট তার দক্ষ হাতে মসৃণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির উপর। উদীয়মান হলো এক সুঠাম দেহের অধিকারী মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিডে পা রেখে দাঁড়িয়ে আছে, যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখার ঘূর্ণিতে সেট করা চুলগুলো গতিহীন। রিচার্ড কোর্টের ভিতরের দুই পাশের পকেট হতে দুটি গান বের করে পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে এক নাগাড়ে শুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। একে একে করে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি পায়নি কেউ। তাকবীরের পাশ বিছিয়ে যায় লাশে। তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড শুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাজে অটল থাকা অবস্থায় এক পলক পাশ ফিরে তাকালো তাকবীরের দিকে, নিস্তেজ এলিজাবেথের দিকে। অতঃপর দক্ষ হাতে অনন্যভাবে শুট করতে থাকে। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, Stop staring at me, idiot. Get her in the helicopter. চকিতে হতচেতন হয়ে ফিরে তাকবীর। তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়। তখনও একজন বেঁচে ছিল। খালি হাতে হিংস্র প্রাণীর মতো হামলে পড়ল রিচার্ড। বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে শক্ত মুষ্টিবদ্ধ হাতে আঘাত করতে থাকে মুখে। শরীরের সকল তেজ হাতে ঢেলে দিয়েছে। এ যেন আরেক ভয়ঙ্কর দৃশ্য। তাকবীর হেলিকপ্টারের সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে।
পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী সংযোগে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়ে ফ্লাই করে। দৃষ্টিশূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে থাকে রিচার্ডের মধ্যে সেই নরখাদককে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে আছে। দ্বীপের কাছের একটা হসপিটালের ব্যক্তিগত হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। রিচার্ডের কথা অনুযায়ী লুকাস আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। চটজলদি ওরা হেলিকপ্টার থেকে এলিজাবেথকে নামিয়ে নিয়ে যেতে থাকে। তাকবীর নিজেও যথেষ্ট আহত, এখনো রক্ত ঝরছে, তবুও পিছু পিছু ছুটে গেল। পাইলট পিছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকবীরের দিকে তাকায়। বিদেশি সংস্কৃতির কাছে পুরুষ মানুষের কান্না খুবই ক্রিঞ্জ। পুরোটা সময় তাকবীর এলিজাবেথের মাথার কাটা অংশ হাত দিয়ে চেপে ধরে রেখেছিল রক্তপাত ঠেকাতে, আর পুরুষ বৈশিষ্ট্য থেকে বেরিয়ে নিগুড় অনুভূতির জোয়ারে ভেসে কেঁদেছে। হাসপাতালের শীতল করিডোরে বাতাস থমকে আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন সেখানে জমে আছে। ভেতরে চলছে বাঁচার একমাত্রের উৎসের চিকিৎসা। বাইরে বসে আছে এক পাগল প্রেমিক, নিঃস্ব, অসহায়। তাকবীরের চুল এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে লাল হয়ে একাকার। অশ্রু শুকিয়ে লবণের দাগ ফেলা হয়েছে যেন গন্ডে। চাতক পাখির মতো ছটফট করছে তাকবীর। হাতের আঙুলগুলো ক্রমাগত মুঠো করে আবার খুলছে, এ যেন পুরো পৃথিবীকে আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু পারছে না। বারবার উঠে দাঁড়ায় তাকবীর, ভিতরে এলিজাবেথের কাছে যেতে থাকে, কিন্তু প্রতিবারই সাদা পোশাকের নার্স থামিয়ে দেয়। কাতর চোখে কাচের দরজার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার প্রাণ পাখির চিকিৎসা চলছে। তাকবীরকে জোর করে একজন নার্স এসে মাথায় আর হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। শরীরের প্রতিটি জায়গায় ব্যথায় টনটন করছে, তবুও জ্বলছে শুধুমাত্র মনের দহনেই। করিডোরের এক কোনায় নিজেকে গুটিয়ে নিয়ে মেঝেতে স্থান দখল করে নেয়। শূন্য দৃষ্টিতে নেই প্রাণ। হঠাৎ একটা লম্বা ঝাঁঝা এসে পড়ল সামনে। মাথা তুলে তাকবীর ডক্টরকে দেখতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। ডক্টর, আমার ওয়াইফ। দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গিয়েছে। তাকবীর হঠাৎ করে নিজের চুল মুঠো করে ধরে, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ আছে? ডক্টর চোখ কিঞ্চিত ছোট করে ফেললো তাকবীরের এহেন কথায়। পরপর প্রফেশনালি হ্যান্ডেল করতে চাইলো। হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রে করুন, যে কোনো সময় মিরাকেল হতে পারে। লম্বা শ্বাস ছাড়ে তাকবীর, বলল, এতেই হবে, অন্তত বেঁচে থাকার উৎসটা তো থাকবেই। দৃশ্যপট লাল ভেগাসের একটি ক্যাসিনোর বেসমেন্ট। অন্ধকার ক্যাসিনোর বেসমেন্ট ঘর অন্ধকার, আর ভেজা বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্কের গন্ধ। ধুলো স্তূপ আর ভাঙা টেবিলের নিচে মোমবাতির ক্ষীণ আলোয় কেবলই দুর্বল মানুষগুলোর মুখকে আরো ফ্যাকাশে করে তুলছে। তাদের হাত পা শক্ত রশিতে বাঁধা, আর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর অশ্রু যেন তাদের অসহায়তার সাক্ষী। মেঝেতে ধপধপ শব্দ তুলে এগিয়ে আসছে এক বিভীষিকাময় মানব। বাম হাতে তুলছে মৃত্যুর বাহন বন্দুক, ভারী ধারালো এবং নৃশংসতার প্রতীক। তার চোখে লালচে দীপ্তি, এ যেন রক্তের নেশায় অন্ধ হয়ে গিয়েছে। প্রতিটি পদক্ষেপে বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটি শীতল বাতাস যেন তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। কেউ ফিসফিস করে প্রার্থনা করছে, কেউ চিৎকার করে উঠে বলছে, আমাদের ছেড়ে দাও। কিন্তু সেই নরখাদক মুখে এক ভয়াবহ বিকৃতি হাসি রেখে ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে। লুকাস এসে পাশে দাঁড়ায়, নত দৃষ্টি নিবিষ্ট করে নিচু স্বরে বলল, বস, অ্যালিসকে কে জানি ওর ম্যানশনেই মেরে ফেলে রেখে গেছে। গ্রীবা বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করলো লুকাসের উপর। রিচার্ডের শস্যব্যস্ত বিদ্যুৎ বেগে চাহনি দেখে দু কদম পিছিয়ে গেল লুকাস। রিচার্ডের নীল চোখ থেকে আগুন অগ্নুৎপাত হচ্ছে। পিঠ মোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা কীট সমতুল্য বস্তুদের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সব স্থির। বন্দুকটা উপরে উঠল, আলো মোমবাতির উপর পড়ে এবং প্রতিফলিত হয় সেই ধাতব বন্দুকের ধারালো কিনারায়। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা, এবং সারা ঘরে ছিটকে পড়ে এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটি বেড, যেখানে শুয়ে আছে এলিজাবেথ, নিঃশেষিত যেন এক মৃতপ্রায় পাখি। চারিদিকে মনিটরের অস্পষ্ট বিপ বিপ শব্দ। অক্সিজেন মাস্কের নিচে তার মুখটা ক্রমশ ফ্যাকাশে। ঘরের বাতাস ভারী, যেন শোক আর উৎকণ্ঠায় জমাট বেঁধেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তাকবীর অতি ক্ষীণ অবস্থায়।
মাথার সাদা ব্যান্ডেজের উপর লাল ছোপ ছোপ রক্তের দাগ, মুখে বিভ্রান্তি, বুকের ভিতর অগ্নি। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে থাকে তাকবীর, চিৎকার করে বারবার বলতে থাকে, কিন্তু ডক্টর আর নার্সরা শক্ত হাতে ওকে আটকে রেখেছে। তাকবীরের পাগলামি বাড়তে থাকে, 10 জনের শক্তি ভর করে শরীরে, সকলকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে, সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু ডক্টররা যত এগোতে যাচ্ছে ততই টেনে ধরছে। কাঁদছে তাকবীর, চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে, গলার স্বর ভেঙে গিয়েছে। ততক্ষণে অঝরে চেঁচাতে থাকে, আমি আমার এলাকার সাথে দেখা করতে চাই, শুধু একবার। ডক্টররা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। তাকবীর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথা নিচু করে কাঁদতে থাকে। কিছু মুহূর্ত আগের ঘটনা এটা। এলিজাবেথের বেডের পাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অপেক্ষা করছে ওর জ্ঞান ফেরার। ক্ষত তেমন গাঢ় না, 3টে সেলাই লাগে শুধু। তখন ডক্টরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকবীর। তখন ওর মুখের অবস্থা দেখার মতো ছিল। 20 মিনিট ধরে একটানা দাঁড়িয়ে আছে তাকবীর, শরীরে আর বিন্দু পরিমাণ শক্তিও পাচ্ছে না, তবুও অটল। ছটপট করছে মন তার শখের নারীর মুখ থেকে কথা শোনার জন্য। ডক্টর যতই বলুক সব ঠিক আছে, চিন্তা মুক্ত হতে পারছে না তাকবীর। পিট করে চোখ খুলে এলিজাবেথ, চোখের সামনে এখনো সব অস্পষ্ট। ঝাপসা চোখে প্রথমেই অবলোকন হলো তাকবীরের করুণ চাহনি, কাতরায় ঠাসা মানুষটার কৃষ্ণ গহ্বর। এখনই বুঝি পড়ে যাবে লোকটা। চোখে চোখ পড়তেই মস্তিষ্ক সজাগ হতে থাকে এলিজাবেথের দুর্বল ভাঙা কণ্ঠেও সহসায় এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে। আর ধরে রাখতে পারল না নিজেকে, ছেড়ে দিল শরীর। হাঁটু ভেঙে বসে এলিজাবেথের বেডের পাশে, 2 হাতের আঁচলায় চেপে ধরে এলিজাবেথের সেলাইনযুক্ত হাত, ঠেকালো ললাটে। আবারও পাট ভাঙে কান্নার, ভিজে যায় এলিজাবেথের হাত, প্রকম্পিত হচ্ছে তাকবীরের কম্পনে। যত্ন দেখেছে, ভালোবাসা দেখেছে, তবে এটা একদমই নতুন। এটাও এই প্রথমবারের মতো তাকবীরের শরীরে স্পর্শ করলো এলিজাবেথ। আগ বাড়িয়ে হাত রাখলো তাকবীরের ললাটে, আঙুল চন্দালো চুলের ভাঁজে। নিশ্চুপ তাকবীর, শুধু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ। আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো, ভালো মানুষ। নিশ্চুপ তাকবীর, শুধু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ। আমি ঠিক আছি তো, ভালো মানুষ। এবারেও নিঃশব্দ। ছেলে মানুষও এভাবে কাঁদে? এবার গিয়ে মাথা তুলে তাকবীর, তখনও কাঁপছে পাপড়ি জোড়া, বলল, বিশ্বাস হয় না পুরুষও কাঁদে? কখনো দেখেছো কোনো পুরুষকে বড় হসপিটালে হাউমাউ করে কাঁদতে? হ্যাঁ, আমি কেঁদেছি শুধু তোমার জন্য। সেই ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভাসিয়েছি, সেই নারী তুমি, আর কেউ নও। তুমি আমার এলোকেশী, আমার প্রেমে জীবনে নিজেকে সঁপে দাও, আমার নিবেদন গ্রহণ করো। শেষে লাইনটি ভিতরেই চেপে রেখে দিল তাকবীর। এলিজাবেথ বাক্য হারায়, শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে কণ্ঠনালীতে। তাকবীর উঠে বসলো ওর পাশে, ছাড়ানি হাত, ভেজা গলায় কোমলতা, বলল, নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সেই সময়টুকু তোমার সঙ্গে কাটাতে। হোক তা একদিন, হোক 2 দিন, তোমার সাথে প্রতিটা মুহূর্ত হারিয়ে যেতে চাই, যেখানে শুধু আমার প্রতিটা মুহূর্তে পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মধ্যে মজেছি আমি, তুমি হারালে নিঃস্ব আমি। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। স্লান হাসলো তাকবীর এলিজাবেথের ভালা ভালা চেহারা দেখে। হঠাৎ করে দৃষ্টি শক্ত হয় এলিজাবেথের, গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত মারামারি জানেন কিভাবে? তোমার জন্য আমার যেখানে সেখানে হুটহাট করে যুদ্ধ ঘোষণা। আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর হামলা কে করলো? আর আজকে অ্যালেক্সকেই কে বা মারলো? আর ওর লোকেরাই বা জানলো কিভাবে এলিজাবেথের কথা? সব কিছুই খুব রহস্যময় লাগছে। গাড়ি চালাতে চালাতে বলল লুকাস। রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না, সিটে গা এলিয়ে চোখ বুজে রেখেছে। লাভ ভেগাস পাপের নগরী নামে অতি পরিচিত। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ আড্ডা হয় আমেরিকার বড় শহর লাস ভেগাসে।
অ্যালেক্স লাস ভেগাসের একজন কুখ্যাত মাফিয়া। রিচার্ডের সাথে রেষারেষি শুরু হয় আজ থেকে আরও 4 বছর আগে। ইস্যু ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত ইতালি, তবে রিচার্ডের জন্য একসময় তা বন্ধ হয়ে যায়, সম্মুখীন হতে হয় লসের। পুরো ইতালিতে শুধু রিচার্ডের বিজনেসই চলতো, সেই থেকেই ক্ষোভ। তবে এখানে এখনও অনেক কিছুই অস্পষ্ট। কে কলকাঠি নাড়াচ্ছে আড়াল থেকে? অ্যালেক্সের পক্ষে কখনোই সম্ভব নয় জানা রিচার্ড যে এখন সান ফ্রান্সিসকোতে আছে। আর এলিজাবেথের উপরই আক্রমণ কেন হলো? হাজারটা প্রশ্ন, রহস্য, ষড়যন্ত্র। ওদিকের কি অবস্থা? সোজা হয়ে বসে রিচার্ড। লুকাস কথার মানে বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, জি বস। কেন যেন মুখে কথা আটকে আসছে রিচার্ডের, বলতে চেয়েও বলতে পারছে না। সেই ক্রোধ ঝাড়লো লুকাসের উপর, ধমক দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, হসপিটাল ইডিয়েট। হাসি পেল লুকাসের, তবে এখন হাসাও পাপ। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো অল্প আঘাতে একদমই টলে গিয়েছে। বলে কিছু মুহূর্ত আগের ফুটেজ তুলে ধরে লুকাসের রিচার্ডের সামনে। রিচার্ড ব্রু কুঁচকিয়ে তাকায় ট্যাবের দিকে। এটা সেই সময়কার ফুটেজ যখন তাকবীর পাগলামি করছিল, কান্না করছিল এলিজাবেথের জন্য। কপালে বিরক্তিকর ছাপ ফুটে উঠল রিচার্ডের। বলল, এভাবে কান্না করে কি আছে স্ট্রেঞ্জ? লুকাস স্মিত হাসে, এক হাসিতে ভুলে যায় পাশের মানুষটা যে কে। ড্রাইভ করতে করতে বলল, এটাই ভালোবাসা বস, আপনি বুঝবেন না। যখন মানুষ কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তখন তাকে হারানোর ভয়ে এভাবেই কাঁদে। আমিও তো কত ভালোবাসতাম আমার সুইটির জন্য। রেড ওয়াইন নামক একটা ক্লাব, একটা অন্ধকারে খুটখুটে ফাঁকা রুম। ভিতরে রয়েছে গ্যাংস্টার রিচার্ড কায়নাত, যার মনে এক অবিশ্বাস্য দুঃখ এবং ক্রোধ। অজানা এক দহনে পোড়া হৃদয় নিয়ে ক্রস পাঞ্চে অনবরত ঘুষি ছুড়ে যাচ্ছে। প্রতিটি আঘাত যেন রিচার্ডের বেদনা আরও গভীর হয়। তবে এই যন্ত্রণার সাথে যুদ্ধ করে যাচ্ছে রিচার্ড অনড়ভাবে। তবুও নিজের তুচ্ছ অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। এক কঠিন দ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এমন এক লড়াই যেখানে জিততে পারলেও শান্তি মিলবে না। হিংসা নামক এক দাবানলে জ্বলছে সে, জ্বলে পুড়ে যাচ্ছে অন্তঃকোষ। পাশেই চুপসানো মুখ নিয়ে বসে আছে লুকাস, পায়ে ব্যান্ডেজ করা। এবারের পর থেকে সে ঠিকঠাকভাবে মুখে লাগাম টানবে। রাশভারী আওয়াজে চেঁচালো রিচার্ড, নেক্সট ফ্লাইট কখন? দুই প্রান্তে দুই মানব, তাদের পথ এক, কিন্তু চলার ধরন ভিন্ন। একজনে পা ধরে থাকে শান্তির পথে, যেখানে নরম শব্দে গন্তব্যে পৌঁছানোর আশা। অন্যজনের পথ বেয়ে অন্ধকার ও উত্তেজনা, যেখানে প্রতিটি পদক্ষেপে সংগ্রাম। তাদের বৈশিষ্ট্য আলাদা, একজনের হৃদয়ে প্রেম, অন্যজনের মনে ক্রোধ। এই দুই মানব যেন দুটি ভিন্ন দুনিয়া, যেখানে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করে, কিন্তু একত্রে তারা পৃথিবীতে বুঝতে শেখে। তাদের লক্ষ্য এক,